আপনি কি ব্রিটেন প্রবাসী? আপনি কি আইনি সমস্যায় জর্জরিত? আপনি কি ডিভোর্স, চিলড্রেন ম্যাটার, ইমিগ্রেশন, অ্যাসাইলাম, সিটিজেনশিপ ও এন্ট্রি ক্লিয়ারেন্স, স্টুডেন্ট ভিসা, প্রপার্টি ও বিজনেস বাই এন্ড সেল এসব বিষয় নিয়ে আইনি সহযোগিতা চান? তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন দীর্ঘদিনের অভিজ্ঞ ও দক্ষ সলিসিটর ব্যারিস্টার শাহ মিসবাউর রহমানের সাথে। সরাসরি কল করুন 07946515095 অথবা ইমেল করুন misbah@westgatesolicitors.co.uk। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা কাছে থেকে এবং দূরে থেকে আমাদের আজকের নিয়মিত সাপ্তাহিক আয়োজন মুক্ত আলাপন অনুষ্ঠান দেখতেছেন এবং পরবর্তীতে দেখবেন, আপনাদের সবাইকে মুক্ত বাংলার পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। প্রতি সপ্তাহে নিয়ে এবারও আমরা একটা সমসাময়িক এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আজকের বিষয় হলো বিশ্ব মহামারী করোনা থেকে বাঁচার উপায়। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সামনে গেস্ট হিসাবে উপস্থিত হয়েছেন ব্রিটেন থেকে স্বনামধন্য 3 জন ডক্টর। ওনাদের নিয়েই আমরা আলোচনা করব। প্রথমে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আজকে আমাদের সাথে যোগ দিয়েছেন ব্রিটেন থেকে ডক্টর মোহাম্মদ আবুল হাশিম। আমাদের সাথে যোগ দিয়েছেন ডক্টর মোহাম্মদ আবুল হাশিম আমাদের সাথে যোগ দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন? জি। ওকে, আমাদের সাথে যোগ দিয়েছেন ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ গিয়াস উদ্দিন। আমরা পরিচয় করে দিচ্ছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ, বিইজনিল্লাহ তাআলা। আমাদের সাথে আরেকজন ডক্টর যোগ দিবেন, ডক্টর তহিদুর রহমান। ওনাকেও নিয়ে আসবো আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। তহিদুর রহমান ভাই, আপনি কি আমাদেরকে শুনতে পারতেছেন? আসসালামু আলাইকুম। আপনি কি আমাদেরকে শুনতে পারতেছেন? জি জি। ওকে, ধন্যবাদ। আপনারা যারা আজকে আমাদের সাথে যোগ দিলেন। আজকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমরা আপনাদের সাথে নিয়ে আলোচনা করব। ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব। আমরা প্রথমেই মোহাম্মদ আবুল হাশিম সাহেবের কাছে জানতে চাই যে আপনি জানেন যে এই বর্তমান এই করোনা মহামারীতে প্রতিনিয়ত অসংখ্য মানুষ মৃত্যুবরণ করতেছে সারা পৃথিবীতে ইতিমধ্যে 23 লক্ষ মানুষ বিদায় নিয়েছে, আপনি জানেন। তো আমরা আপনার কাছ থেকে জানতে চাই, এই করোনা মহামারী থেকে বাঁচার জন্য ডাক্তারি ফর্মুলায় আপনি কি উপদেশ দিবেন? এটা থেকে মুক্তির বা বাঁচতে হলে কোন কোন পদক্ষেপ আমাদেরকে নিতে হবে, আমাদের কমিউনিটি মানুষকে নিতে হবে বলে আপনি মনে করেন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী, এটা একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। তো আমি অ্যাকচুয়ালি আরম্ভ করতে চাই যে এই মহামারী শুরু হয়েছে প্রায় 1 বছর হয়ে গেল এবং অলরেডি উই হ্যাড 2। এখন এই মহামারী থেকে বাঁচার যেটুকু আমরা অবলম্বন করব, তার মধ্যে প্রথম হচ্ছে যে আমরা জানতে চাই যে কিভাবে এই মহামারীটা শুরু হয়েছে এবং কি ধরনের প্রিকশন নেওয়া হয়েছে। তো আপনারা সবাই জানেন যে 1 বছর আগে এই দেশে 2টা কেস প্রথম আসে ফ্রম China, their one student and their parents. So এবং তাদেরকে ইয়র্কের একটা হোটেলে তাদের সিমটম শুরু হয় এবং প্রথম তারাই ছিল যে তারা অ্যাডমিটেড হয়েছিল আরবিআই নিউক্যাসলে এইসব সিমটম নিয়ে, এবং এরপরে শুরু হয় আমাদের দেশে নিউ কেসেস, এবং মার্চের শেষের দিকে উই কেম ডাউন টু ফুল লকডাউন। আমাদের কিছুটা প্রবলেম ছিল ইনিশিয়ালি, যে আই থিঙ্ক ইট ইজ বিকজ অফ আওয়ার সায়েন্টিস্ট ওয়ার থিঙ্কিং দ্যাট উই আর নট গোয়িং টু লকডাউন ফুললি বিকজ অফ দি economic situation and all. That's why we are behind 2 weeks behind the lockdown, and that made a real problem. তাদের ধারণা ছিল যে if everyone is free, get the virus,
everyone. So they will get some natural immunity against the virus, and that is called herd immunity, but that did not work for this virus. That's why we had a very high number of deaths in the first spike, near about 45,000. And second spike, almost double that number. এবং আমরা জানি যে এই ভাইরাসটা from August, actually, the definition of the deaths has been changed. So those who are dying from day one of positive COVID virus up to 28 days, if they die, they are in their death certificate, it is written that it is due to COVID, they are counted as COVID death. But those who are dying after 28 days, still in their death certificate, it is there that they are dying due to COVID, but not included in this death. So our real death is much, much higher than that. Official count is now 112,000 and near about 4 million positive cases. Anyway, আমাদের এখন যেটা আমাদের প্রথম যে আমাদের অনুসরণ করতে হবে তা হচ্ছে আমাদের ন্যাশনাল গাইডলাইন। ন্যাশনাল গাইডলাইন হচ্ছে এখন ফুল লকডাউন চলছে, আমাদের লকডাউনের প্রিকশনগুলো মেনে চলতে হবে। তার মধ্যে হ্যান্ড হাইজিন, সোশ্যাল ডিস্টেন্সিং এবং ইউজিং মাস্ক। এরপরে যেটা আমরা আসছি সেটা হচ্ছে ভ্যাকসিন। ভ্যাকসিন নিয়ে আমরা যে আমি একটু বেসিক ভ্যাকসিনটা বলতে চাই। ভ্যাকসিনটা হচ্ছে একটা বায়োলজিক্যাল প্রোডাক্ট, ওইটা ইনজেক্ট করলে বডিতে একটা প্রোটেকশন তৈরি হয় যেটাকে বলে অ্যান্টিবডি, এবং এটা নিউট্রালাইজ দি ভাইরাস এন্ড ইউ উইল প্রটেক্ট ইট ফ্রম দ্য ডিজিজ। এখন এই ভ্যাকসিনের ডেভেলপমেন্টটা কিন্তু খুব ইজি না, এটা কিন্তু অনেক স্টেজে যায়। ফার্স্ট স্টেজ হচ্ছে এটা ইনিশিয়ালি এটাকে ট্রায়াল করা হয় অ্যানিমেলের মধ্যে। সো অ্যানিমেলে ভ্যাকসিনটা প্রথম ট্রায়াল করা হয় এই কারণে যে দিস vaccine is actually it is safe or not for human being, and if the animal develops serious side effect or the animal dies, they want to for next stage. But if the animal shows the protection, animal does not show any much side effect, it will go for the trial for human being. So in human trial there are 3 stages. First stage near about 100 people they test, and just to see whether it is safe. They are young people, not children, not adult, that it is safe and it can develop the protection against the infection. Second phase এবং third phase এ অনেক লোক রিক্রুট করা হয় এবং এটাকে বলে randomized control trial. There are 2 group, 50% will have the real vaccine and 50% placebo. Placebo may be just simple saline injection or distilled water or some other vaccine. For example, AstraZeneca Oxford vaccine placebo হিসেবে meningitis C ভ্যাকসিনটা ইউজ করা হয়েছে। এখন এই 2 গ্রুপে কিন্তু যাদের রিক্রুট করা হয়েছে, যারা ভলান্টিয়ার, they don't know which vaccine they got, it's a placebo or the real vaccine. এই 2 গ্রুপের মধ্যে দেখা গেছে যে এদের মধ্যে those who got the virus, they are developing any symptom or going to hospital. So what they saw in this trial, that those who got the real vaccine, they did not develop serious symptoms, then did not end up in the hospital. But some may show very mild symptoms and others not. So that is the final trial, and final trial ইয়ে করা হয় যে কতটুকু ডোজ নেওয়া হবে এবং কয়টা ভ্যাকসিন নেওয়া হবে, কয়টা ডোজ এবং তার কতটুকু ডোজ। এইটা হচ্ছে ভ্যাকসিনের ডেভেলপমেন্ট। এখন আমাদের 2টা ভ্যাকসিন রোলিং আউট হচ্ছে এট দ্য মোমেন্ট। একটা হচ্ছে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন অক্সফোর্ডের, আর আরেকটা হচ্ছে ফাইজার বায়োনটেক ভ্যাকসিন। এখন আমাদের কমিউনিটিতে একটা ব্যাপার হচ্ছে যে সবাই অনেকেই কোয়েশ্চেন করছে যে এই ভ্যাকসিনের মধ্যে কোনো হারাম জিনিস আছে কিনা, বিশেষ করে কোনো পিগ ম্যাটেরিয়াল আছে কিনা। এখন এটাকে বলে পোর্সিন জেলাটিন। পোর্সিন জেলাটিন হচ্ছে একটা কোলাজেন ফ্রম পিগ। সো সাম অফ দ্য ভ্যাকসিন স্পেশালি ফর এক্সাম্পল MMR ভ্যাকসিন, কিছু MMR ভ্যাকসিনে এই পোর্সিন জেলাটিন ইউজ করা হয়েছে, বাট রেস্ট অফ দ্য MMR অলসো ইটস নট পোর্সিন জেলাটিন।
এবং পোর্সিন জেলাটিনটা পিগ থেকে নেওয়া হয় এবং এইটা কিন্তু আসলে এই দুই ভ্যাকসিনের মধ্যে একটাতেও কিন্তু পোর্সিন জেলাটিন নেই। সুতরাং ফার্স্ট কোয়েশ্চেন ইজ দ্যাট there is nothing worry to halal or haram. Actually, AstraZeneca ভ্যাকসিনটা হচ্ছে একটা genetic code from this virus, coronavirus. A genetic code called mRNA. এটা ইনজেক্ট করা হয় আমাদের হিউম্যান বডিতে এবং এটা ইনজেক্ট করার পরে এটাই আমাদের ইমিউন সিস্টেমটাকে প্রাইমিং করে যাতে অ্যান্টিবডি ডেভেলপ করে ইন ফিউচার এগেইনস্ট দ্য ডিজিজ। AstraZeneca ভ্যাকসিনটা অ্যাকচুয়ালি ডেভেলপ হয়েছে একটা scientists took a common cold virus called adenovirus. They injected to chimpanzee, and that virus, actually, the adenovirus from chimpanzee, they got some material from the COVID spike protein. এবং এইটা হিউম্যান বডিতে ইনজেক্ট করার পরে ওইটা ইমিউনিটি বা অ্যান্টিবডি গ্রো করে এবং সেটা প্রোটেকশন করে ফ্রম দ্য ডিজিজ। সুতরাং এই দুটা ভ্যাকসিনে কোনো ধরনের পোর্সিন জেলাটিন নেই, কোনো ফিগ ম্যাটেরিয়ালস নেই, দুইটাই মানে হারামের আমি এখানে কোনো কোয়েশ্চেনই দেখি না। প্লাস আরো দুইটা ভ্যাকসিন আসছে, এটা হচ্ছে দিস নোভাভ্যাক্স ভ্যাকসিন। এই ভ্যাকসিনটা মেইনলি ট্রায়াল করা হয়েছে এই দেশে এবং সাউথ আফ্রিকা এবং ইউনাইটেড স্টেটসে। নোভাভ্যাক্স ভ্যাকসিনের এফিকাসি হচ্ছে নিয়ার অ্যাবাউট 89% এবং সাউথ আফ্রিকান ভেরিয়েন্টে সাউথ আফ্রিকাতে দেখা গেছে প্রায় 60% ইফেক্টিভ। এই ভ্যাকসিনটা কিন্তু রোলিং আউট হবে সেকেন্ড পার্ট অফ দিস ইয়ার, অ্যান্ড এই ভ্যাকসিনটা মেইনলি প্রোডাকশন হবে আমাদের আমার বাসা থেকে অনলি 10-15 মাইলস দি ম্যানুফ্যাকচারিং প্লান্ট ইন নর্থ ইস্ট এবং ম্যাক্সিমাম প্রোডাকশনটা হবে এখানে এবং অলরেডি ইউকে গভর্নমেন্ট অলরেডি দে requested 60 million of this vaccine. Fourth ভ্যাকসিনটা হচ্ছে জনসন এন্ড জনসনের ভ্যাকসিন। এইটা হচ্ছে নিয়ার অ্যাবাউট 76 to 85% ইফেক্টিভ এবং এইটার অ্যাডভান্টেজ হচ্ছে এইটা একটা সিঙ্গেল ডোজ ভ্যাকসিন। সুতরাং এখন ব্যাপারটা হচ্ছে যে এই চারটা ভ্যাকসিনের মধ্যে এবং মডার্না অলসো অ্যাপ্রুভড বাই দি ইউকে রেগুলেটর। সো মডার্না ভ্যাকসিনেও কিন্তু জাস্ট মেসেঞ্জার আরএনএ দিয়ে ওইটা জেনেটিক কোড দিয়ে ওইটাতেও কোনো ধরনের ফল্ট বা এই ধরনের কিছু। সুতরাং আমাদের কমিউনিটি আমি রিকোয়েস্ট করবো সবাইকে, আপনারা জানেন যে দি নিউ স্ট্রেন it is 60% more infectious than the old strain. That's why so many people admitted in the hospital and we had so many deaths. এবং এই new strain-টা initially scientists were thinking it is just highly infective, but later they found that it is more cause of more deaths as well. So it is very dangerous. We need to be very careful about that. If you love your loved ones, if you are young, you may think that no, you are safe. You are not. In the new variant, many young people in their 20s and 30s, they got admitted in the hospital, they needed ventilation, and some developed very long COVID syndrome. So you need to be very careful. We need to be vaccinated in a mass vaccination in this country. At least up to 75% people should be vaccinated. Then only we can develop some natural immunity called herd immunity, and we can protect others. So this is my request. Our community, আপনারা সবাই এই ভ্যাকসিন নিন, এই ভ্যাকসিনে কোনো ধরনের এবং there are no side effects. There are no serious side effects. Serious side effects means those who are allergic, seriously allergic, those who are getting EpiPen, adrenaline injection, probably you are not safe, but other people all are safe. All these vaccines are completely safe and they are very effective. And AstraZeneca vaccine, there is a question about the development of antibody in the older age group. And many countries in Europe, they are recommending only after less than 65 years old or less than 55 years old, but that is wrong. We had a recent study from AstraZeneca that this vaccine is 76% effective. Those who got the vaccine, though all are more than 70 years age, they develop enough immunity, 76% immunity after 3 weeks of vaccination. So it is safe, it is very effective. So inshallah, everyone in our community should accept it and should get the jab. Thank you very much. ধন্যবাদ ডক্টর আবুল হাশিম সাহেব। আপনার কাছ থেকে আরো কিছু ভ্যাকসিন সম্পর্কে আমরা আলোচনা শুনবো। আমরা একটু আলাপ করতে চাই আমাদের ডক্টর গিয়াস ভাইয়ের সাথে। ডক্টর গিয়াস ভাই, আপনি জানেন যে প্রতিনিয়তই আমাদের কমিউনিটিতে মৃত্যুর দুঃসংবাদ আমাদেরকে শুনতে হচ্ছে।
তিনজন, এখন একজন আমাদের মধ্যে করোনা এফেক্টেড আমাদের কমিউনিটিতে, বিশেষ করে বাংলাদেশি কমিউনিটিতে। আমরা বলতে চাই, অনেক রোগীদের কাছ থেকে, আমাদের আত্মীয় স্বজনের কাছ থেকে আমরা যতটুকু শুনেছি, প্যারাসিটামল ছাড়া তো ডাক্তারি ভাবে কোনো ওষুধ দেওয়া হচ্ছে না যারা এফেক্টেড। অনেকে বলে যে আমরা তো গড়ে, এখন প্রতিটা গড়ে এক একটা ছোট মিনি হসপিটাল। এই মিনি হসপিটাল গুলাতে অনেকে বলতেছে যে খালিজিরা, মধু, মিল্ক এই ধরনের সেবনের মাধ্যমে তারা খুব উপকৃত হচ্ছে, এবং পাশাপাশি সরকারের যেগুলা রুল রেগুলেশন, মনে করেন স্যানিটাইজার ইউজ, এরপরে দূরত্ব মেনটেন, ওগুলার মধ্য দিয়ে রোগীরা মনে করতেছে যে তারা সুস্থ হয়ে উঠতেছে। এ ব্যাপারে আপনার গুরুত্বপূর্ণ মতামত কি আমাদেরকে জানাবেন, এবং ইসলামী শরিয়ার নীতি নৈতিকতা সম্পর্কে করোনার কতটুকু কার্যকারিতা আছে? জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Dear viewers, first of all, I would like to thanks to Allah subhanahu wa ta'ala, alhamdulillahi rabbil alamin, wassalatu wassalamu ala rasulihil kareem, amma ba'd. There is a saying, there is a ayah in the Quranul Kareem. Allah subhanahu wa ta'ala says, ما أنزل الله داء إلا أنزل له شفاء. There is hadith in Bukhari. Abu Hurairah radhiyallahu anhu said, there is no disease that Allah has created except that He has also created its treatment. So এই হাদিস দ্বারা প্রমাণিত যে এই পৃথিবীতে এমন কোন রোগ নাই যে রোগ আল্লাহ তার কিউর সৃষ্টি করে নাই। So this is a concrete Sahih Bukhari kitab Tib, bab Tib, chapter hadith. So এটা দ্বারা প্রমাণ হয় যে কি প্রত্যেক ডিজিজের কিউর আছে। আমরা প্লেগ শুনছি, করোনা ভাইরাস বলেন, এইডস বলেন, ডায়াবেটিস, heart disease, any stroke, any sort of a disease in this world and in this human being, তার কিউর আছে, এই হাদিস দ্বারা প্রুভড হচ্ছে। সো অনেকগুলি হাদিস আছে, আমি প্রায় 60 হাদিস আছে বুখারী শরীফ কিতাবুত তিব। আলহামদুলিল্লাহ আমি সবগুলি মুখস্থ করছি। তো এইখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন জিজ্ঞেস করছে যে কিউর, কোন জিনিসে কিউর আছে? তো উনি বলছেন যে কালিজিরা, যেটাকে বলা হয় ব্ল্যাক সিড আর নাইজেলা স্যাটিভা সায়েন্টিফিক নেম, আর ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান কালঞ্জি বলা হয়। এই নাইজেলা স্যাটিভা, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে there is a cure for every disease with it except assam. এটার মানে হলো যে মৃত্যু ছাড়া সব জিনিসের কিউর আছে এই নাইজেলা স্যাটিভা সিডস এর মধ্যে। সো প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো আসাম মানে কি? আসাম হলো মৃত্যু, ডেথ। তো এখন কালিজিরা বিভিন্ন ভাবে বুখারী শরীফে আছে যে কিভাবে খাবেন, হয়তো 5টা অথবা 7টা, এটা অন্য রাওয়ায়াতে আসছে, আপনি ওইটা ইউজ করে খাবেন। এটা ক্রাশ করে খেতে পারেন, এটার তেল নিয়ে খেতে পারেন, অথবা এটা অনেক সময় নাকেও দেওয়া যায়। ওই কালিজিরার মধ্যে অনেক শিফা আছে। আর সেকেন্ড শিফা, কালিজিরা সম্পর্কে অনেকগুলি রিসার্চ আমি পড়ছি, আরাবিয়ান জার্নালস, কিছু কিছু জার্নালস আছে, ভেরি গুড জার্নালস, রেটিং জার্নালস, ওগুলো তো বর্ণনা আছে যে কালিজিরা অনেকগুলি রোগ প্রতিরোধ ক্ষমতা ইউজুয়ালি বাড়ে, অ্যান্টিভাইরাল, অ্যান্টিবডি প্রোডাকশনে তাদের বডির ইমিউন সিস্টেমকে স্ট্রং করে।
So এই জন্য কালিজিরা is very important. It should be an important part of a Muslim life to prevent any disease, and that's important things. তো আরেকটা জিনিস হলো সেকেন্ড শিফা হলো মধু। সূরা নাহলে 16 সূরা নম্বর আয়াত নম্বর 68 to 69 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাস্ট অংশ ইলাল আখিরি আপ টু ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আও আলওয়ানুহু ফিহি শিফাউন লিন-নাস। এটার মানে হলো যে তাদের পেট থেকে একটা জিনিস বাইর হয়, বিভিন্ন কালার ড্রিঙ্ক বাইর হয়। এই ড্রিঙ্কটা হিলিং ফর দি পিপল। দ্যাট মিনস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে মৌমাছিকে আল্লাহ ইন্সপায়ার করছে, হে মৌমাছি তুমি যাও, পাহাড়ের মধ্যে যাও, মানুষের ঘরে যাও এবং গাছের উপর যাও, গিয়ে বাসা বাঁধো সেখানে, এবং তারপরে বিভিন্ন ফুলের উপর চলে যাও, ফ্রুটের কাছে গিয়ে তোমরা খাও ওখানে, এবং তাদের ওই মৌমাছির পেটের ভিতর থেকে একটা ড্রিঙ্ক বাইর হয়, এটা ডিফারেন্ট কালারের, এটা হানি কালার ডিপেন্সে, এন্ড এটা মানুষের জন্য এটাতে হিলিং আছে। And Allah বলছেন indeed there is a sign for the people who give thought. So that means Allah subhanahu wa ta'ala এখানে ডাইরেক্টলি বলতেছে, হাদিস বাদ দিয়ে দেন, জাস্ট কোরআন এখানে মনে করেন, বাদ দিয়ে দেওয়া মানে জাস্ট ফর এক্সাম্পল আই এম সেইং কোরআন বলতেছে মৌমাছির ব্যাপারে। So if you look at the hadith, just Allah Rasul sallallahu alaihi wasallam বলছেন قال رسول الله صلى الله عليه وسلم عن ابن عبد الله بن M.B.B.S রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আশ-শিফাউ ফিহি সালাসা, তিনটি জিনিসের মধ্যে শিফা। এক নম্বরে এক গালফ অফ হানি, এক চুমুক, এক ডোক মধু, কাপিং একটা আগে জমানায় করতো, and branding with the fire cauterization, বাট আমি আমার ফলোয়ারদের কটারাইজেশন, ফায়ার দ্বারা কটারাইজেশন নিষেধ করছি। তো এখান থেকে এই হাদিস থেকে প্রমাণ হয় যে হানির মধ্যে অনেক শিফা আছে। সো হানির মধ্যে অনেকগুলি শিফা আছে। আপনি দেখেন অনেক সময় এই মানুষের হয়, ডায়রিয়া হয়। একটা হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আসছে একজন সাহাবী, তার ছেলের ডায়রিয়া হইতেছে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাও হানি খাওয়াও। তো হানি খাওয়ার পরেই লোকটা এসে বলেছে কি ইয়া রাসূলুল্লাহ, এরপর দিন বলছে আমার তো ভালো হয়নি। বলছে তোমার আল্লাহ সত্য বলেছেন, বাট তোমার ছেলের পেট মিথ্যা বলছে। এরপরের দিন আসছে ভালো হয়ে নাই, সেম কথা এরপরের দিন। তো থার্ড ডে তে আসছে বলছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো হয়ে গেছে। তো আসলে হানি এর থেকে প্রমাণিত হয় হানি ডায়রিয়ার কাজে ইউজ করা হয়। সো হানি আসলে অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে, অ্যান্টিভাইরাল হিসেবে কাজ করতে পারে। হানি তো অনেক শিফা আছে। হানিতে সুগারের চেয়ে বেশি ন্যাচারাল ফ্রুক্টোজ আছে, দ্যাটস হোয়াই ইটস হানি। সুগারও আছে অনেক। তো হানির মধ্যে অনেক শিফা আছে, কালো জিরার মধ্যে অনেক শিফা আছে। তো অবশ্যই যে কোনো জিনিস একটু একটু করে খেতে হয়, যতটুকুই প্রেসক্রাইবড, এর বেশি খাওয়া অত্যন্ত খারাপ। সে ফর এক্সাম্পল সবচেয়ে ভালো জিনিসও যদি বেশি খান তাহলে ইট উইল ক্রিয়েট ডিজিজ। ফর এক্সাম্পল পোলাও, কোরমা, বিরিয়ানি, তারপরে অনেক জিনিস আছে। এই জিনিসগুলি আপনি যদি এভরিডে খান এবং পেট ভর্তি জাস্ট গরু গাধার মতো অতটুকু নেক আপ টু দি নেক খান, তাহলে কি হবে?
দেখবেন আপনি 10 ইয়ার্স খেয়ে দেখেন, এরপরে আপনি ওবেসিটি হয়ে যাবেন, আপনার ডায়াবেটিস হবে, স্ট্রোক হবে, হার্ট ডিজিজ হবে, কিডনি ডিজিজ হবে, আপনার ডিপ্রেশন হবে, স্কিন ডিজিজ হবে, ব্লাইন্ডনেস হবে, আপনার মানে শুরু হয়ে গেছে খারাপ, বিকজ আপনি প্রেসক্রাইব মতে খান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একটা হাদিস আছে যে 1/3 আপনি ফুড খাবেন পেটের, আর 1/3 ওয়াটার and 1/3 এমটি রাখবেন। এটা হলো সুন্নাহ। If you don't follow the sunnah, and you will suffer in life. So whatever you earn is your earning by 2 hands. So this is another aspect. So হানি আমার এই এক্সাম্পলের কারণ ছিল যে আপনি হানি, কালো জিরা সবকিছু, কালো জিরা বেশি খেলে সুগার কমে যাবে, বিকজ এটা ডায়াবেটিসের জন্য ভালো। So too much খেলে তো অনেক সুগার একদম কমে যাবে। So this is in a prescribed form আপনি খেতে হবে। So হানি, কালিজিরা এটার ব্যাপারে অনেকগুলি হাদিস আছে আসলে। The time constraints and for the viewers, obviously I should not talk about too much about this, so because human brains only a certain limit concentrate করতে পারে। So that's it. I hope আপনারা হানি এবং কালিজিরা একটা প্রতিষেধক হিসেবে ইউজ করবেন এন্ড প্র্যাকটিস করবেন। আমি পার্সোনালি কি করি, আমি এভরি মর্নিং এ যদি এক কাপ টি খাই, ওখানে একটু হানি দেওয়ার চেষ্টা করি এবং একটু কালিজিরার পাউডার দেওয়ার চেষ্টা করি, তাহলে এটা খাওয়া হয়ে যায়। So I feel good about it. To be honest, I didn't have any cold for the last 1.5 years. I can't remember last time I had a cold. Alhamdulillah, summa alhamdulillah. So this is called prophetic medicine. You can follow it if you like. I think we should follow it, being a Muslim. Jazakumullah khairan. থ্যাংক ইউ ডক্টর গিয়াস ভাই। আমরা আপনার কাছে আবার আসবো ইনশাআল্লাহ। আমাদের সাথে আরেকজন ডাক্তার আছেন, ওনার কাছ থেকে আমরা কিছু ইনফরমেশন নিব। উনি প্র্যাকটিসিং হিসাবে আছেন, কাজ করতেছেন, করোনা রোগীর মুখোমুখি উনি প্রতিনিয়ত হচ্ছেন। ডক্টর তহিদুর রহমান ভাই, আপনি কি আমাদেরকে শুনতে পারতেছেন? জি, আমি শুনতেছি। আপনারা শুনতেছেন? জি 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 শুনতে পাচ্ছেন। তো তহিদুর রহমান ভাই, আপনি তো করোনা রোগী ফেস করতেছেন এবং আপনি করোনা রোগীর সেবা দিয়ে যাচ্ছেন। আপনি প্রতিনিয়তই দেখতে পাচ্ছেন আপনার পাশেই হয়তো অনেক রোগী মৃত্যুর কুলে ডলে পড়ছে, অনেকেই আবার সুস্থ হয়ে ফিরে আসতেছে। এরই আলোকে আপনি আমাদেরকে কি অ্যাডভাইস দিবেন? এই করোনা থেকে বাঁচতে হলে আমাদেরকে কি কি নিয়ম কানুন মেনে চলতে হবে বলে আপনি মনে করেন এজ এ ডক্টর, এবং আপনি তো এখন সরাসরি ফিল্ডে আছেন ওয়ার্ক ফিল্ডার হিসাবে? আমি সবার প্রথমে আপনাদের সবাইকে সালাম জানাতে চাচ্ছি, আসসালামু আলাইকুম। এবং আমি এই করোনা প্যান্ডেমিকে যারা শহীদ হয়েছেন সবার আত্মার রুহের মাগফিরাত কামনা করি। এবং আমি যারা ফ্রন্ট লাইনার হিসেবে কাজ করতেছেন সবাইকে আমার অন্তঃস্থল থেকে দোয়া, ভালোবাসা এবং রেসপেক্ট তাদের জন্য। আমি ফার্স্ট অফ অল বলতে চাই, করোনা এটা যে COVID virus, very dangerous, but it's dangerous for those people who are having the comorbidity, like if they're having the heart disease, if they have a lungs disease, if they have kidney disease, liver disease. For those people, this is very, very dangerous. Like চায়নাতে একটা কোহর্ট স্টাডিতে দেখা গেছে যেসব মানুষদের এজ ওভার 80 তাদের ক্ষেত্রে ডেথ রেট ইজ 14 to 15, ইভেন 20% তাদের ক্ষেত্রে ডেথ রেট দেখা গেছে। এবং যাদের এজ লেস দেন 40 তাদের ক্ষেত্রে 0.4% or 1% তাদের ক্ষেত্রে ডেথ রেট। এবং এটার থেকে বাঁচার জন্য আমাদের যে নিয়মগুলো ফলো করতে হবে, অবভিয়াসলি দ্য গাইডলাইন, ন্যাশনাল গাইডলাইন্স, সেটা হচ্ছে আমাদের মিনিমাম 2 মিটার ডিস্টেন্স ফলো করতে হবে, আমাদের মাস্ক ওয়্যার করতে হবে, আমাদের সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে। দ্য মেইন থিং, আমাদের সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে। ফ্রিকুয়েন্টলি এভরি 1 hour 2 hour
পর পর আমাদের হাত ওয়াশ করতে হবে, মিনিমাম 30-40 সেকেন্ড আমাদের হাত ওয়াশ করতে হবে। এবং আমি আরো বলতে চাই যে আমাদের মেইন থিং ইজ প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমি বলতে চাই এটা যে ধরেন আমার একটা ডিজিজ হইলো, আমি ধরেন আমার আল্লাহ না করুক আমার একটা করোনা ভাইরাস কোভিড হইলো, আমি কোভিড থেকে সেরে উঠলাম, সেরে ওঠার থেকে আমি এমন কিছু কাজ করি যে আমি যাতে করোনা ইনফেক্টেডই না হই, করোনা রোগী না হই, এটা আছে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমি অসুস্থ হয়ে ঠিক হচ্ছে, আমি এমন কিছু করি যেটা থেকে আমি অসুস্থই না হই। আর এটার জন্য আমাদের সবার সবচেয়ে বেশি করণীয় লাইফস্টাইল মডিফিকেশন। আমাদের করতে হবে লাইফস্টাইল মডিফিকেশন, আমাদের দৈনন্দিন চলাফেরা, খাওয়া দাওয়া সবকিছুতে একটা কন্ট্রোল আনতে হবে। আমি স্যারের কথা, গিয়াসউদ্দিন স্যারের কথা ধরে একটা কথা বলি যে আমাদের ফুড হ্যাবিট, দেখুন আমাদের ইমিউন সিস্টেমকে কন্টিনিউয়াস বুস্ট আপ করার জন্য, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে কন্টিনিউয়াস বুস্ট আপ করার জন্য আমাদের প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট খাইতে হবে। ওই অ্যান্টিঅক্সিডেন্ট গুলো আমরা ভিটামিন এ, ভিটামিন ই এবং ভিটামিন সি থেকে আমরা এই অ্যান্টিঅক্সিডেন্ট গুলো নিতে পারি। যেমন যদি আমি বলি ভিটামিন এর কথা, আমাদের সবুজ শাকসবজি এবং আমাদের রঙিন ফলগুলা, যেগুলো ধরেন আম, কাঁঠাল, পেঁপে, এই ধরনের রঙিন ফলগুলোতে প্রচুর পরিমাণে আমরা ভিটামিন এ পাই। এবং আমাদের প্রচুর পরিমাণে ভিটামিন সি নিতে হবে, যেমন সাইট্রাস ফল যেগুলো আছে, আমাদের লেবু, কমলা, এই ধরনের অ্যাসিড যুক্ত ফল, পেয়ারা, এগুলোর ভিতর আমরা প্রচুর পরিমাণে ভিটামিন সি পাই। এবং আমাদের ভিটামিন ই, যেমন সানফ্লাওয়ার অয়েল, সানফ্লাওয়ার সিডস, এগুলা নিতে হবে। এগুলাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। কারণ একটা জিনিস মনে রাখতে হবে, নেচার ইজ এগেইনস্ট আস, প্রকৃতি আমাদের বিপক্ষে এখন। তো সুতরাং আমরা অ্যাজ এ হিউম্যান আমরা প্রকৃতির সাথে ফাইট করতে পারবো না। উই হ্যাভ টু মেক এ অ্যাডাপটিভ চেঞ্জ, আমাদের মধ্যে একটা অ্যাডাপটিভ চেঞ্জ আনতে হবে, যে মানায় নিয়ে আনতে হবে, প্রকৃতির সাথে মানায় নিয়ে আমাদেরকে চলতে হবে, আনলেস আমাদের ভ্যাকসিন গুলো ইফেক্টিভ না হওয়ার আগ পর্যন্ত। দেখুন এই ভ্যাকসিন গুলাতে আমরা স্টেজ 3 তে আছি। সারা গিলবার্ট, the person who invent the vaccine, COVID vaccine, from Oxford. There's 2 institutes working in Oxford. One is Genetic Institute, one is COVID-19 Vaccine Institute in the Oxford. They are saying আমরা ভ্যাকসিন গুলো বানাচ্ছি, ঠিক আছে, আমরা ভ্যাকসিন গুলো আনছি, এটা কন্টিনিউয়াসলি the COVID virus continuously changing his nature. So আমরা keep updating ourselves, আমরা আপডেট করব আমাদের সেলফে, বাট মেইন থিংস আমাদের ফলো করতে হবে সোশ্যাল গাইডলাইন্স। আমাদের নিজেদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে হবে, কারণ আমরা ফাইট করতে পারবো না কোভিড এর সাথে, আমাদের আগে নিজেদেরকে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। এটা আমার কথা। আর ভ্যাকসিন নিয়ে আমি যদি টাইম দেওয়া হয়, আমি ভ্যাকসিন নিয়ে কিছু কথা বলতে চাই। সে কথাটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের মানুষ, আমরা ভ্যাকসিন নিয়ে একটু ভীত সংক্রান্ত আছি, যে আমরা কি করতে চাচ্ছি ভ্যাকসিন, বা এটা পার্শ্ববর্তী একটা দেশ থেকে আসতেছে ভ্যাকসিনটা কতটুকু রিলায়েবল। দেখেন এই ভ্যাকসিনটা ফার্স্ট অক্সফোর্ড ইউনিভার্সিটি সারা গিলবার্ট, হু ইনভেন্ট দ্য ইবোলা ভাইরাস ভ্যাকসিন, উনি ওই প্রফেসর সারা গিলবার্ট, উনি ইবোলা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন। এখন কোভিড-19 ভ্যাকসিন সারা গিলবার্ট, উনি এক অথরাইজেশন দেওয়া হয়েছে অ্যাস্ট্রাজেনেকা, একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে অথরাইজেশন দেওয়া হয়েছে যে ভ্যাকসিন গুলা প্রোডাক্ট করে ইমার্জেন্সি, এটা অ্যাপ্রুভড না, দিস ইজ অথরাইজড এবং এফডিএ অ্যাপ্রুভড, ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন দিস অ্যাপ্রুভড, এন্ড দে অথরাইজড ফর এমার্জেন্সি পারপাস, দে অথরাইজড ফর এমার্জেন্সি প্রোডাকশন এই অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন গুলা। এবং এই অ্যাস্ট্রাজেনেকা pharmaceutical companies, they have given 5 countries for the production of vaccine. তারা ইন্ডিয়াকে অথরাইজেশন দিয়েছে, তারা মেক্সিকোকে অথরাইজেশন দিয়েছে, তারা আর্জেন্টিনাকে অথরাইজেশন দিয়েছে ফর ভ্যাকসিন। এই ভ্যাকসিন গুলো এমার্জেন্সি ইউজ করার জন্য, এমার্জেন্সিতে বানানোর জন্য এই ভ্যাকসিন গুলো। সো ইন্ডিয়ান একটা ইনস্টিটিউট আছে, সেটা বলছে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, SII। ওই ইনস্টিটিউটটা অনেক রেনল্ড, 1966 দে ইনভেন্ট, ওনার নাম পুরাওয়ালা সামথিং, দ্য Pune based this vaccine institute. They have given 7 million vaccine to Bangladesh, and 2 million, they given 2 million as a gift, and 5 million they exchange the rate. But এটা actually a vaccine টা AstraZeneca Oxford vaccine, এটা আমাদের এখানে ভয় পাইলে চলবে না, যেটা ইন্ডিয়া থেকে আসতেছে কতটুক এটার
ভ্যালিডেশন, বাট আমাদের এখন এটাই ফলো করতে হবে যেটা অক্সিজেন আসতেছে এবং মানুষ ভ্যাকসিন নিতে ভয় পাচ্ছে। তো আমার কথা এটা যে লেট দ্য সায়েন্টিস্ট ডু দেয়ার ডিউটি, সায়েন্টিস্টদেরকে তাদের কাজটা করতে দেন, আমাদেরকে তাদেরকে সাপোর্ট দিতে দেন। ইভেন আমরা আরেকটা ভ্যাকসিন ইউজ করি ফাইজার বায়োনটেক, এটা অলরেডি ইউকে তে 24 স্যাম্পল সাইজ, 24,000 পিপল অলরেডি পার্টিসিপেন্ট করা হয়েছিল, টেস্ট করা হয়েছিল ইউকে তে। অ্যান্ড ইউএস, মেক্সিকো, ওরা এই বছর আরো 60,000 পিপলের উপরে এই স্যাম্পল সাইজটা টেস্ট করা হচ্ছে, মানে প্র্যাকটিসিং করা হচ্ছে ভ্যাকসিনটা। সুতরাং এই ভ্যাকসিনগুলো সেফ। আমি আরেকটা দিক বলতে চাই যে মানুষ একটা জিনিস চিন্তা করতেছে যে এই ভ্যাকসিনগুলো জেনেটিক মিউটেশন হয়ে যাচ্ছে কিনা, অফ স্প্রিং এই ভ্যাকসিনগুলার যে খারাপ দিকগুলো অফ স্প্রিং যাচ্ছে কিনা। দেখেন অক্সফোর্ডের যে ভ্যাকসিনটা সেটা হচ্ছে ডিএনএ ভ্যাকসিন, বাট আমরা আরেকটা ভ্যাকসিন বায়োনটেক সেটা এমআরএনএ ভ্যাকসিন। সো আরএনএ ভ্যাকসিন ইজ ফ্রেজাইল, সো ইজ নো চান্স ফর অফ স্প্রিং মিউটেশন। অ্যান্ড এইসব ক্ষেত্রে আমরা যে ইন্ট্রাভাস্কুলার ভ্যাকসিন দিচ্ছি, এই ভ্যাকসিনের ক্ষেত্রে এটা অফ স্প্রিং মিউটেশন হওয়ার চান্স ভেরি ভেরি লেস। আমি বলবো না যে চান্স নাই, কিন্তু খুবই খুবই লেস। তো সুতরাং আমরা মনে করি যে আমি অন্তত আমার পয়েন্ট অফ ভিউতে ভ্যাকসিন সেফ, এখনকার ভ্যাকসিন সেফ। আর আমাদের হাসিম স্যার বলেছেন যে হালাল পয়েন্ট অফ ভিউতে স্যার কথা বলছেন, এক্সিলেন্ট। এটা আমার পয়েন্ট থেকে এটা। জি ধন্যবাদ ডক্টর তহিদুর রহমান। আপনার কাছ থেকে আমরা আবার শুনবো সময় পেলে। আমরা কিছু কথা শুনতে চাই ডক্টর গ্যাস ভাইয়ের কাছ থেকে আবার। ডক্টর গ্যাস ভাই, জি ডক্টর গ্যাস ভাই, আপনার কাছ থেকে আমরা শুনতেছিলাম কিছুক্ষণ আগে যে মধু, হানি এবং ইসলামের কিছু বিষয় আছে যেগুলা কোরআন হাদিসে বলা হয়েছে, ওগুলা আমাদের প্রতিষেধক হিসেবে কাজ করে। আবার দেখা গেছে অনেক করোনা রোগীরা বলতেছেন, মনে করেন এই ঘরে তারা নিজে বিক্স দিয়ে, গরম পানিতে বিক্স দিয়ে ওগুলার বাপ নিচ্ছেন, এরপরে সাথে সাথে এই গরম পানি দিয়ে গলার সাথে গড়গড়া সাথে কুলি করতেছেন। ওগুলা খুবই উপকার করতেছে এবং ওগুলোর মাধ্যমে অনেক রোগী সুস্থ হয়ে উঠতেছেন। এ ব্যাপারে এসব বিষয়ে আপনি কি মনে করেন, অথবা আপনার কাছে নতুন কোনো ইনফরমেশন কি আছে আমাদের পেশেন্টদের উদ্দেশ্যে, কি আপনি আরো কিছু পরামর্শ দিবেন এসব বিষয়ে? ওকে, জাযাকাল্লাহ খাইরান ফর দিস। আসলে করোনা ভাইরাস ইজ এ ভাইরাস, ঠিক আছে? সো ইটস বিহেভ লাইক এনি আদার ফ্লু ভাইরাস। অবভিয়াসলি এটা একটু স্ট্রং, একটু লাংসে এসি ইনহিবিটর, এসি রিসেপ্টর আছে এবং গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে আছে। ওখানে সংযুক্ত হয়ে যাওয়ার ফলে লাংসে অ্যাটাক হয়, ব্রিদিং এর সমস্যা হয়, মানুষ মরে যায় লাং ফুলে। নাও এটা হলো প্রবলেম। আর এটা অবশ্য বিভিন্ন ব্লাড ভেসেলে যায়, সমস্যা করে। সো এটা সিরিয়াস বাট সিমিলার কাইন্ড অফ ভাইরাস, বাট একটু সিরিয়াস। আসলে এটা তো আমার টপিক না। টপিক হচ্ছে এখন যে কোনো ভাইরাল ইনফেকশন যদি বডিতে হয়, সোর থ্রোট হয়, সাম সিমটমস হয়, ওই সিমটমস রিলিফের জন্য আপনি এনি কমন মেজার্স বলা হয়, কমন মেজার্স গুলি নিবেন। ফর এক্সাম্পল গার্গলিং উইথ মাউথ ওয়াশ, ডেলি 4-5 বার মাউথ ওয়াশ দিয়ে, ক্লোরহেক্সিডিন সলিউশন বলা হয়, মাউথ ওয়াশ দিয়ে আপনি গার্গল করলেন। তারপরে গরম পানি দিয়ে, লবণ দিয়ে গার্গলিং করলেন। অনেকে লেবুর পানি দিয়ে করে। সো গরম পানি দিয়ে গার্গলিং করলে ইজ ফাইন, আই থিঙ্ক ইজ হেল্প, সুদিং ইফেক্ট হয়। এবং যদি ওখানে থাকে করোনা ভাইরাস, মনে করেন একটা ঢুকে গেল, সমস্যা আউট হয়ে গেল। বাট ভাইরাস ইউজুয়ালি গেলে সাথে সাথে অ্যাক্ট শুরু করে এনিওয়ে। So it's beneficial in general, but there is no proven evidence, scientific evidence that এটা করলে যে আপনি করোনা ভাইরাস প্রিভেন্ট করতে পারবেন। সো
এটা ছাড়া ওই আমাদের আগের অন্যান্য স্পিকাররা বললেন যে আর কি ফ্রিকুয়েন্ট হ্যান্ড ওয়াশ এগুলি পালন করবেন, সোশ্যাল ডিস্ট্যান্সিং, হ্যান্ড ওয়াশিং, 2 meters distance, and covering your face, nose, and mouth with the face covering. Any sort of, you can use that. So I think these are the most important things. You should follow it. Jazakallah khairan. পাশাপাশি অনেক রোগীরা বলতেছেন যে গরম পানি রোগী পেশেন্ট যারা তাদেরকে ঠান্ডা পানি অ্যাভয়েড করার জন্য এবং সবাই গরম পানি খাওয়ার জন্য, আর গরম পানিতে অনেক উপকার পাচ্ছেন এবং সাথে সাথে লেবু দিয়ে যদি খান তাহলে উপকৃত হওয়া যায়। এ ব্যাপারে আপনি কি মনে করেন? আমি মনে করি, first of all as a scientist, জি, there is no scientific proof, so I cannot sell it to the people. As a scientist, কোনো scientific evidence নাই। মানে আমি দেখছি অনেক সময় ফেসবুকে এবং হোয়াটসঅ্যাপে আমি অনেক জিনিস পাই এই ধরনের, যে জাপানের এক ডাক্তার বলছে, অমুক ডাক্তার বলছে, এরকম করে যে কোনো জিনিস বলতে পারে। As a scientific, international scientific committee, we need a concrete evidence to believe something this is a curable or this. এখন একটা জিনিস করে আমি ভালো লাগছে আর 100টা লোক ভালো পায় নাই, so it could be observational bias. So I cannot sell it. It could be right, it could be wrong, so there is no evidence. So আমার অ্যাডভাইস হবে আপনি ইউজ করতে পারেন। ওকে, ধন্যবাদ ডক্টর গিয়াস। আমরা ডক্টর আবুল হাশিমের সাথে কিছু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, আমরা তো এখন বিভিন্ন এইজের লোকদেরকে এই দেশে ভ্যাকসিন দেওয়া হচ্ছে এবং ফ্রন্টলাইনে যারা আছেন, এনএইচএস এ যারা আছেন তাদেরকে দেওয়া হচ্ছে। আপনি কি মনে করেন এই করোনা থেকে আমরা কবে নাগাদ মুক্তি পেতে পারি, অথবা এই ভ্যাকসিন এই দেশের সবাই কবে নাগাদ পেতে পারি বলে আপনার অ্যানালাইসিসে মনে হচ্ছে বা আপনি মনে করতেছেন? আমাদেরকে একটু উল্লেখ করবেন। জি জি, আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। দিস ইজ এ গুড কোয়েশ্চেন অ্যাকচুয়ালি। এবং আমরা জানি যে কমিউনিটিতে বা আমাদের এই দেশে না, শুধু দুনিয়ার সব দেশেই, যে এই সিচুয়েশনটা কবে কন্ট্রোল হবে। তবে এখন সিচুয়েশনটা কন্ট্রোল ডিপেন্ড করে অবভিয়াসলি মাস ভ্যাকসিনেশনের উপর। এবং এইটা ব্যাপার হচ্ছে যে ভ্যাকসিনেশনটা কিন্তু ভেরি আনইউনিফাইড। মনে করেন এখন ব্রিটেন top on the list, almost you know that 11 million people got the vaccination. Among our target is 15 million to be vaccinated by mid-February. And we are hoping that population 50 plus will be completely vaccinated by May. এবং আমরা জানি যে actually this disease more serious in older age group. এবং একটা ডিফারেন্স হচ্ছে এখানে, বাংলাদেশে মনে করেন এখন ডেথ, ব্রিটেনের ডেথটা হচ্ছে অ্যাকর্ডিং টু পপুলেশন থার্ড অন দ্য লিস্ট। থার্ড অন দ্য লিস্ট মিনস in a million population, Belgium হচ্ছে on the top, and Slovenia second, and Britain third according to population. এবং USA 8th, India 80th, Bangladesh 96th. তবে বাংলাদেশ বা ইন্ডিয়া একটা ডিফারেন্স আছে এই দেশের পপুলেশনের সাথে, কিন্তু এজিং পপুলেশন ইন দিস কান্ট্রি ইজ মাচ হায়ার, নট দিস কান্ট্রি, অল দি ওয়েস্টার্ন ডেভেলপড কান্ট্রিজ। মোর দেন 80 aging population is much higher than developing countries. That is the reason that in Bangladesh or India the death rate is much lower, because of they have less aging population. So this disease is mainly serious for the aging population. For example, this virus, when they affect 35 to 40% asymptomatic and they are young, they don't know they have the virus, but they are good spreader. They can spread to others. And
up to 80%, those who got positive tests and symptoms, they don't need to go to hospital. They get better without any problems. For example, they are taking some home remedies, some paracetamol, and Dr. Gias already told about Kalisira and Madhu and honey and everything. That's right, that's working, and people are getting experience out of this. Only 20% has the highest risk. And this 20%, aging population, those young people, those who have serious underlying medical condition, like in this country, cystic fibrosis, organ transplant people, those who are in dialysis, those who have serious asthma. Other than this, population less than 40 age is very, very, very low risk. So out of this 20%, those who ended up in hospital, 15% they come out and discharged from hospital only with oxygen, either low flow or high flow oxygen. 5% end up in ICU and get ventilated. And out of the 5%, 0.5% unfortunately die. So this is nothing like that, anyone getting the virus and getting serious problem. No, this is the situation. So now we are getting vaccine. But our community, I want to tell something very seriously. If you get the vaccine, you don't think that you are 100% safe. No. For example, I am one of the lucky ones who got the vaccine very, very early. I got my second dose of Pfizer-BioNTech vaccine 3 weeks ago. So in the Pfizer literature, it is mentioned that you will be fully immune 1 week after your second dose. That does not mean that I am fully immune, I am free to do anything. No. In hospital, I am maintaining my all hospital guidelines, wearing appropriate PPE while seeing the patients, all the time mask, trying to maintain social distance. Difficult in hospital because it's teamwork. Social distance is very difficult. But in community, if you get the vaccine, most in this country is many people get the first dose, and you will develop your immunity to protect you partially after 2 weeks, and that does not mean that you are completely safe. So my advice will be, you follow the national guideline, you wash your hand frequently, you make your social distance if someone is not from your household, and use the mask appropriately. So what we think, what scientists thinking, that if the vaccination, which is rolling out at the moment, and get the people vaccinated by May, they're telling all 50 plus will be vaccinated, then we are expecting in late summer, we'll have a near normal situation in this country. And scientists also thinking that this winter, we may come out from all this mask and social distance. I'm talking about this country only. But this only all depends on the mass vaccination. I already mentioned that mass vaccination, at least 75% of the population should be vaccinated to get the herd immunity. So for our আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই যে হার্ড ইমিউনিটি মানে হচ্ছে এটা যে মনে করেন আমাদের এই দেশে all children they are vaccinated against measles, so there is no measles disease এই দেশে। কিন্তু someone is coming from Bangladesh and India, or a child came to this country with measles, they will have measles. But because all the children around surrounding, they are vaccinated, they are immune, so this child will get well, and the virus will die here. So they are not infecting to others. That means all others are protected. They have the vaccine, antibody against these measles. So this is herd immunity. So that's why এখন সিচুয়েশন হচ্ছে এটা যে আপনাদেরকে সবাইকে ভ্যাকসিন নিতে হবে ফার্স্ট অফ অল, এবং মাস ভ্যাকসিনেশন হওয়ার পরে ইনশাআল্লাহ everyone will be safe. But we don't know, because it is not like that only Britain should be safe, it all entire world should be safe. So this vaccination should be rolled out all over the world, so that, for example, I'm telling one thing, for example, this country is completely safe for vaccine after vaccination, and someone from this country go to Bangladesh for a visit should be vaccinated,
we are really little bit worried about, that one, what is called South African variant, what is called E484. This is a very resistant to current vaccine. Pfizer-BioNTech and Oxford. Pfizer-BioNTech is they are thinking it is only 50% effective against it, and AstraZeneca is the same. And AstraZeneca is thinking to get a new vaccine against this variant by autumn. But the thing is that we need to be careful about this variant. But one thing is that it is not like that the 100% resistant this vaccine against this South African variant. Still, if you have the vaccine, you will be affected by this coronavirus, but you may not end up in hospital or in ICU. You will get some symptom. You will be all right staying at home. So this is the benefit of getting vaccine. Thank you very much. যে মোহতারাম, আমরা আপনার কাছ থেকে আরেকটা বিষয় জানতে চাই। এখন তো আমাদের পরিবারে বেশিরভাগ রোগী আছেন, এখন পরিবারে আদার যারা এখনো এফেক্টেড হন নাই, তারা কিভাবে ওদেরকে মনে করে একজন ওয়াইফ অসুস্থ অথবা একজন হাজবেন্ড অসুস্থ, এখন এই হাজবেন্ড কিভাবে তার ওয়াইফকে লুক আফটার করবেন অথবা ওয়াইফ কিভাবে তার হাজবেন্ডকে লুক আফটার করবেন, এবং আদার ফ্যামিলি মেম্বার মনে করেন তাদের চিলড্রেনদেরকে কিভাবে তারা কিভাবে সেফলি থাকবে, এই ব্যাপারে আপনার পরামর্শ কি? আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে যে yes, one of the family members get affected, so get the positive, so that is the national guideline. You need to isolate yourself for 2 weeks. So if you get the symptom by 2 weeks, get it tested. If you are positive, you need to stay home. Now current guideline is up to 10 days to 2 weeks. So if now the recent study by the Public Health England showed that those who get the virus and get the out of danger, so that means they are well. So normally if you get a virus, if you get positive and you have symptom, you are staying at home, by 2 weeks you will be all right. So after 2 weeks, what happens? You will have natural immunity, and that lasts up to 5. Initially, we had another study 2 months ago that was that up to 5 months. But a recent study just came last week that up to 6 months, you have natural immunity. You will be protected against the virus. So in the household, if you get the virus and others people, if they get it, they are same like you. But if they don't get it, they are not in that high risk. But at the same time, if you get the virus, you have the immunity, natural immunity. That does not mean that you are not maintaining the precaution, the national guideline. So if you have a virus, you have the immunity. Still, you have to maintain all 3 precautions. You are wearing mask and social distance. You are going outside and washing your hands. And another thing is that another very important question is here. People may ask that I get the virus. When I will get the vaccinated. Your vaccine. You got the appointment already, but you had the virus. If you have a virus, and if you have no serious, no serious complication, and if you are just admitted in hospital, probably with just simple oxygen, you come back. Some people get some steroid and some antibiotic. That's fine. You are coming back. You can get your vaccination 4 weeks after the day of positive test. So you don't think that I got the virus, I'm fine. No, you are not fine. You need to get your appointment 4 weeks after the day of your positive test. And obviously, those who get admitted to ICU, ventilated, and get plasma, they are not supposed to get the vaccine when they get well, discharged from home. They need to wait for 6 months, because if they get the vaccine, there will be some interaction with the plasma which they got and with the vaccine. So this is the guideline. So that means if you are infected positive, you need to follow the national guideline. Your household should be isolated,
at least for 2 weeks and get tested if they get symptoms. Thank you. থ্যাংক ইউ ডক্টর আবুল হোসেন আমতা ভাই, আজকে আপনার গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার জন্য। আমাদের সময় একদম শেষের দিকে, আমাদের প্রোগ্রাম ইতি টানতে হবে। আমরা ডক্টর গিয়াসের সাথে আর কিছু কথা বলে প্রোগ্রাম শেষ করতে চাই। ডক্টর গিয়াস ভাই, সর্বশেষে আপনি এই রোগ থেকে মুক্তির জন্য আমাদের 2 মিনিটে আপনার কোনো সংক্ষিপ্ত সর্বশেষ কোনো কথা যদি থাকে তাহলে আমাদেরকে বললে একটু ভালো হবে আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে। জাযাকাল্লাহু খাইরান। আসলে আজকে আমার কথা ছিল যে কি কোরআন এবং হাদিস থেকে বলবো, কোনো সায়েন্টিফিক কথা বলবো না, নর্মাল সায়েন্স সম্পর্কে। যাই হোক, আপনি রিকোয়েস্ট করছেন, সো আমি শেষ করবো একটা হাদিস দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বাংলায় বলি যেহেতু ভিউয়ার ম্যাক্সিমাম বেঙ্গলি। সো তুমি যদি শুনো যে প্লেগ রোগের আউটব্রেক হয়েছে, আউটব্রেকের বাংলা বুঝতেছি না, মহামারী চতুর্দিকে চলে গেছে, হ্যাঁ চতুর্দিকে চলে গেছে, তখন কোন জায়গায় যদি হয় সেখানে তোমরা প্রবেশ করো না। আর যদি কোন জায়গায় শুরু হয় তোমরা ওখান থেকে, তুমি যদি ওখানে থাকো ওখান থেকে তোমরা মুভ করো না, চলে যেও না। সো এই জন্য একবার উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সিরিয়া উদ্দেশ্যে রওনা দিছিল। শার্ক নামে একটা জায়গায় মুসলিম কমান্ডার আবু উবাইদা বিন আল জাররাহ এবং তার সাথীরা ওখানে দেখা হলো। বলল কি সিরিয়ায় তো প্লেগ শুরু হয়ে গেছে, এখন কি করব আমরা? ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন বিষয়টা সাহাবাদের নিয়ে জিজ্ঞেস করলো, কনসাল্ট করলো। তখন বিভিন্ন জন বিভিন্ন অভিমত দিল। একজন বলল যে কি, একটা গ্রুপ বলল যে না ওইখানে যাওয়া ঠিক হবে না। আরেকজন গ্রুপ বলল না ওখানে যেতে হবে। তোমরা কি মৃত্যুর ভয় থেকে, আল্লাহর উপর তাওয়াক্কুল নাই, মৃত্যুর ভয় থেকে তোমরা পালাচ্ছ? কেমন ধরনের ঈমান? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা কিছু বললেন, বলল কি তোমরা দূরে সরে যাও। আনসারকে বলল, আনসার মদিনার আনসার গোত্র, তারাও সেই দুইটা পার্টি। তারপরে মুহাজিরকে ডাকলো, মক্কা যারা কনকোয়েস্ট করছে তাদেরকে ইমিগ্রেট করছে আর কি, মুহাজির তাদেরকে, তারাও সেম। তখন তারা এমন ভাবে বললো, তখন একদম প্রবীণ লোকজন যারা আছে, মানে খুবই মুহাজির একদম আগের, তারা বললো যে কি না আসলে ওখানে যাওয়া ঠিক হবে না, বিকজ মহামারী। এই মুহূর্তে একজন লোক দাঁড়িয়ে আছে, আব্দুর রহমান বিন আউফ। উনি বলতেছে কি, হে আমিরুল মুমিনিন, আমি শুনছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি কোথাও প্লেগ হয় তোমরা ওখানে যেও না, আর যদি প্লেগ যে জায়গাতে এন্ডেমিক হয় তোমরা অলরেডি আছো ওই জায়গা থেকে মুভ করো না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর শুকরিয়া আদায় করলো। তো আমরা এই হাদিস থেকে শিক্ষা পেলাম যে আসলে সোশ্যাল ডিস্টেন্সিং, it is based from this hadith. You can see 1400 বছর আগে আল্লাহ রাসূল এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সোশ্যাল ডিস্টেন্সিং এর আইডিওলজি এখানে আছে। আমরা পড়ি না হাদিস, এই জন্য জানি না। সো এটা বুখারী শরীফের হাদিস, কিতাবুত তিব, বাবুত তিব। সো আমি সাজেশন করি সোশ্যাল ডিস্টেন্সিং is an effective medicine একটা, বিকজ এই ভাইরাস খুবই নিরীহ ভাইরাস, বাঁচতে পারবে না বেশি দিন। সো মানুষের বডি সোশ্যাল ডিস্টেন্সিং করবেন, ফেস মাস্ক ব্যবহার করবেন, হাত পরিষ্কার করবেন সাবান দিয়ে অথবা যে কোনো লিকুইড দিয়ে ঘন ঘন ভালোভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ, খাওয়ার আগে, খাওয়ার পরে, ওযু করার সময়, টয়লেট ইউজ করার সময়, মানে অনেক সময় হাত ওয়াশ করতে হয়। সো ফলো দি প্রফেট সুন্নাহ এন্ড প্রফেটিক মেডিসিন, হানি, করোনা, কালিজিরা, তারপরে
তাহিনা, ওইটার সম্পর্কে তো বলার সময় পাই নাই। তারপরে প্রফেটস ফেভারিট ফুড, এগুলি ইমিউন বুস্টার হিসেবে কাজ করবে, লাইক ডেটস, খেজুর আর কি, তরমুজ। তারপরে বাইন ফুড লাইক কিউকুম্বার, কদু, এগুলো হলো বাইন ফুড। ইউনূস আলাইহিস সালাম রিকভার হয়েছে ওনার স্কিন ডিজিজ। তারপরে ক্যামেল মিল্ক, তারপরে মিল্ক, ট্রাফল, ওয়াটার বলা হচ্ছে, এই তো হ্যাঁ ট্রাফল, এগুলি চোখের ডিজিজের জন্য ইউজ করা হয়। তারপর ইন্ডিয়ান ইনসেন্স, আগরবাতি, উদ, ইন্ডিয়ান উদ, এগুলি ফ্লুরোসিসের জন্য ইউজ করা হয়। অনেক জিনিস আছে, আপনারা এগুলি প্রফেটিক মেডিসিন ফলো করবেন ইনশাআল্লাহ। If you believe in Allah and His Messenger sallallahu alaihi wasallam, and if you follow that, inshallah Allah will help you, because everything, prathame bolchi, Allah has made a cure for every disease He created. So believe in Allah and follow the Prophet sallallahu alaihi wasallam and hadith, and inshallah you will be safe. And last word, I wanted to request all the viewers, Bukhari Sharifer Kitab At-Tib, মানে মেডিসিন চ্যাপ্টার, এখানে 50টা হাদিস আছে, এগুলি আপনারা দেখবেন, ইংলিশও আছে, ইন্টারনেটে আপনারা গেলে পাবেন আর কি। এই অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আবুল হাশিম, ডক্টর গিয়াস উদ্দিন, ডক্টর তহিদুর রহমান, আপনাদেরকে আপনাদের গুরুত্বপূর্ণ সময় দিয়ে আজকে আমাদের প্রোগ্রামে এসে গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা বলেছেন। করোনা থেকে মুক্তির জন্য আপনাদের এই কথাগুলো যেন আমরা মেনে চলতে পারি, তাহলে আশা করা যায় আমরা এখান থেকে মুক্তি পাবো, এবং পাশাপাশি খুব শীঘ্রই একটা করোনা মুক্ত সমাজ দেখতে পাবো। ধন্যবাদ জানিয়ে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সরকারের গাইডলাইন মেনে চলেন। কোনো সমস্যা হলে ডাক্তারদের পরামর্শ নিয়ে আমরা চলি এবং স্বাভাবিক জীবনযাপন করি। আল্লাহ আমাদেরকে সবাইকে আবারও সুস্থ রাখবেন, ভালো রাখবেন, আমরা একটা সুস্থ এবং সুন্দর পরিবেশে ফিরে আসবো, সেই প্রতীক্ষায় থাকলাম। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি ব্রিটেন প্রবাসী? আপনি কি আইনি সমস্যায় জর্জরিত? আপনি কি ডিভোর্স, চিলড্রেন ম্যাটার, ইমিগ্রেশন, অ্যাসাইলাম, সিটিজেনশিপ ও এন্ট্রি ক্লিয়ারেন্স, স্টুডেন্ট ভিসা, প্রপার্টি ও বিজনেস বাই এন্ড সেল এসব বিষয় নিয়ে আইনি সহযোগিতা চান? তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন দীর্ঘদিনের অভিজ্ঞ ও দক্ষ সলিসিটর ব্যারিস্টার শাহ মিসবাউর রহমানের সাথে। সরাসরি কল করুন 07946515095 অথবা ইমেল করুন misbah@westgatesolicitors.co.uk. Haven Tune Studio Live, a tone and tune factory. আল্লাহ মালিক, আল্লাহ খালিক, তাকেই স্মরণ করো, দুহাত তুলে তওবা করে কোরআন হাদিস ধরো। থমকে আছো কেন রে দুনিয়ার মানুষ, চুপসে গেছে কেন রে স্বপ্নেরই ফানুষ। থমকে আছো কেন রে দুনিয়ার মানুষ, চুপসে গেছে কেন রে স্বপ্নেরই ফানুষ। ও দুনিয়া ও মানুষ, হইও না বেহুশ, খাটাও তোমার হুশ। ও দুনিয়া ও মানুষ, হইও না বেহুশ, খাটাও তোমার হুশ। থমকে গেছো কেন রে দুনিয়ার মানুষ, চুপসে গেছে কেন রে স্বপ্নেরই ফানুষ। ও দুনিয়ার মানুষ তুমি হইও না বেহুশ, ও দুনিয়ার মানুষ তুমি হইও না বেহুশ, ও দুনিয়ার মানুষ তুমি হইও না বেহুশ, ও দুনিয়ার মানুষ তুমি হইও না বেহুশ। মরণ তো হয় প্রতিদিনই ডাকে তোমায় কাছে, ডাক আসলে যাবো না কয় কার সাধ্য আছে।
মরণ তো হয় প্রতিদিনই ডাকে তোমায় কাছে, ডাক আসলে যামো না কয় কার সাধ্য আছে। করোনারি ভয়ে ওরে বন্দি সবাই ঘরে, ভাইরাসেরই ডরে কাঁপে দুনিয়ার মানুষ। ও দুনিয়া ও মানুষ হইও না বেহুশ, খাটাও তোমার হুশ। ও দুনিয়া ও মানুষ হইও না বেহুশ, খাটাও তোমার হুশ।